মনের মান মনের মান ইস্ট বেঙ্গলে একটা আলোচনা করব। আমি আমার বিগত বেশ কয়েক অডিওতে বলেছি যে ইস্ট বেঙ্গলের বিষ্ণুকে নিয়ে প্রায় 85% বা আমি বাই 90 বললাম, 90% ইস্ট বেঙ্গল ফ্যান কিন্তু ভীষণ উল্লসিত আর উজ্জীবিত তার বিষ্ণুর মধ্যে এক নতুন অবতারকে খুঁজে পেয়েছে। আবার 90% আমি ধরে নিচ্ছি, একটু কনজারভেটিভ অ্যাপ্রোচ ধরছি, ধরে নিলাম 90% মানুষ। তার মানে কি 10% মানুষ, মানে প্রতি 100-এর মধ্যে 10টা মানুষ কিন্তু বিষ্ণুর খেলায় খুশি নয়। এবং আপনারা অনেকেই দেখবেন, আমি যে অডিও করছি, অডিওটা আমি প্রথমে ইউটিউবে আপলোড করি, তারপরে এই লিঙ্কটা আমি আমার টুইটার চ্যাট ফোরামে শেয়ার করে দিই। তো টুইটার চ্যাট ফোরাম বলুন বা ইউটিউবে যেখানে আপলোড করি, সেখানে অনেক কমেন্ট থেকে দেখতে পারবেন 10% লোকের কিছু নমুনা আপনারা পাবেন। তো তাদের একটা কমন একটা অভিযোগ আমি বলছি, মাইনরিটি 10%-এর, যে ইস্টবেঙ্গলের সমর্থকদের মান নাকি কমে গেছে। তো গতকাল একজন ইস্টবেঙ্গলের ফ্যান, ওনাকে আমি চিনি, মানে ব্যক্তিগতভাবে চিনি না, মানে সোশ্যাল মিডিয়া মারফত চিনি, তো উনি এই বিষয়ে একটা বড় একটা লেখা লিখেছিলেন, কমেন্ট করেছিলেন। করে আমি তারপর পরবর্তীকালে কয়েক ঘন্টা বাদে দেখি ওই কমেন্টটা উনি ডিলিট করে দিয়েছেন। যে কোনো কারণেই হতেই পারে, মেজরিটির ভয়ে হতেই পারে, বা যে কোনো কারণেই হতে পারে। তো তার কমেন্টের একটা অভিযোগ ছিল, এবং আরও অনেকেরই একটা এরকম অভিযোগ আছে যে ইস্টবেঙ্গলের সমর্থকদের সামগ্রিক মানটা নাকি কমে গেছে অনেক আগের থেকে। তা আমি বলবো, মানটা ঠিক কমেনি, তার বহিঃপ্রকাশ বা তার যে প্রেজেন্স, সেটা অনেকটা বদলে গেছে। আমি কি ব্যাপারটা সহজ করে বলছি। আগে, মানে যখনও ইন্টারনেট আসেনি আমাদের জীবনে, মোবাইল ফোন আসেনি, স্মার্টফোন আসেনি, তখনও কিন্তু এই প্রতিটা পাড়ায় চায়ের দোকানে দোকানে এরকম ঠেক বসতো, আড্ডা বসতো, এখনও বসে, তখনও বসতো। এবং তখন লোকে কিন্তু ওই আনন্দবাজার, আজকাল বর্তমানের খেলার পাতাটা খুলে এর ওর অনেক প্রশংসা করতো বা নিন্দে করতো। তার সাথে রাজনীতি তো ছিলই, মানে চায়ের এক কাপ চায়ে গর্বাচব উঠে আসতো, আরেক কাপ চায়ে হয়তো গর্বাচবের পতন হয়ে যেত। সেই জ্যোতি বোস থেকে শুরু করে ইন্দিরা গান্ধী, রাশিয়া, চায়না, সবাই এই উঠে আসছে, সবাই এই পড়ে যাচ্ছে, মানে এক কাপ চায়ে আর কিছু চাই না। সেদিনও কিন্তু এরকম হতো। আজকে যেটা আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায়, সেদিনও সেটা হতো, কিন্তু সেদিন সোশ্যাল মিডিয়া ছিল না বলে আপনি হয়তো শুধু আপনার পাড়ার যে চায়ের দোকান, সেখানে গুটি কয়েক 3-4 জনের বক্তব্যটা জানতে পারতেন। কিন্তু কলকাতায় প্রতিটা অলিতে গলিতে যে চায়ের দোকান, সেখানে বা রক, সেখানে যেই আলোচনাগুলো হচ্ছিল, সেগুলোর খবর আপনি পেতেন না। আজকের দিনে দাঁড়িয়ে আপনি কিন্তু ঘরে বসে আপনার স্মার্টফোনে প্রত্যেকটা পাড়ার চায়ের দোকানের যেই কথাগুলো হতো আগেকার দিনে, সেইটা আপনি জানতে পারছেন। তাই আপনার হঠাৎ মনে হচ্ছে যে সামগ্রিকভাবে ইস্টবেঙ্গল ফ্যানদের মান কমে গেছে। কমেনি, আগে আপনি জানতে পারতেন না, এখন আপনি জানতে পারছেন। মানে পাড়ার চায়ের দোকানে নিম্নমানের একটা গা গরম করা আড্ডা কিন্তু চিরকাল হতো, মানে লো ক্লাস আড্ডা, মানে তার মধ্যে হয়তো গুড পয়েন্টস বা ফাইনাল পয়েন্টস বা ইন্টেলেকচুয়াল পয়েন্টস খুব কম থাকতো। বেশিরভাগটি একে তুলে দেবো, একে ফেলে দেবো, একে উড়িয়ে দেবো, গুড়িয়ে দেবো, এই আলোচনা আগেও হতো, এখনও হয়। সুতরাং এটা ঠিক নয় যে মানটা কমে গেছে। আমাদের যে মানটা আমরা জানতে পারছি, আমাদের জ্ঞানটা বেড়ে গেছে, যে মানটা যে মানে একটা পার্সেন্টেজ ব্যাপারটা আমরা এখন জানতে পারছি। এরকম আরও একটা আমি উদাহরণ দেব। আমি কি করি, আমি মানে যেখানেই যাই, ঘুরতে যাই, বা যখন আমি দেশে আসি, কলকাতায় আসি কোনো ব্যক্তিগত কাজে বা জাস্ট বেড়ানোর জন্য, তখন আমি চেষ্টা করি একটু বোঝার জন্য, মানে কোথায় কি হচ্ছে। যেমন একটু আগে আমি আমার পাড়ার ওষুধের দোকানে গিয়েছিলাম, যেখান থেকে বহু বছর ধরে, ছোটোবেলা থেকে আমি ওষুধ কিনি। আমি চেষ্টা করি মানে ওই পুরনো দোকান থেকে ওষুধ নেওয়ার, যেখান থেকে হয়তো ছোটোবেলা ওষুধ কিনতাম। কেননা আমি একটা জিনিস দেখেছি, যখন আমি জার্মানিতে ছিলাম কর্মসূত্রে,
বেশ কিছুদিন ছিলাম, তখন দেখেছি জার্মানিতে যেই পাড়ার দোকানগুলো আছে সেগুলো কিন্তু এখনও রমরম করে ব্যবসা চলে, এবং খুব বেশি মল নেই, শপিং মল কালচারটা খুব বেশি নেই। আছে শপিং মল, খুব বেশি নেই, এবং গোটা শহর জুড়ে শপিং মল নেই। আমি ফ্র্যাঙ্কফুর্টে ছিলাম, তো ফ্র্যাঙ্কফুর্টের কিছু নির্দিষ্ট জায়গায় এলাকায় বড় শপিং মল আছে, বাকি শহর জুড়ে কিন্তু অলিতে গলিতে শপিং মলটা নেই, যেটা এই মুহূর্তে কিন্তু ভারতে বা কলকাতায় রয়েছে। যার ফলস্বরূপ আপনারা দেখবেন, আপনি যদি ছোটোবেলায় কোনো পাড়ার একটা ভালো একটা গ্রসারি দোকান বা একটা স্টেশনারি দোকান দেখতেন রমরম করে চলতে, এখন দেখবেন সেটা চলছে না সেই অর্থে। বা পাড়ার ওষুধের দোকান দেখবেন অনেকটা তার মানে বাজার কমে গেছে, পড়ে গেছে। কিন্তু জার্মানি কিন্তু এই জিনিসটাকে ধরে রেখেছে, মানে আধুনিকতা এবং যে আমাদের যেই ছোটো ছোটো ব্যবসায়ী যারা রয়েছে, দোকানদার রয়েছে, তাদেরকে কিন্তু আশ্রয় দিয়েছে জার্মানি, মানে তাদেরকে সাপোর্ট করছে। আমি কিছুদিন আগে একটা ব্যক্তিগত কাজে দুদিনের জন্য বম্বে গিয়েছিলাম বা মুম্বাই, তো সেখানে আমি অল্প বিস্তর যে ঘুরলাম, আমাদের এখানে যে গড়িহাট টাইপ যে বাজার আছে বা নিউ মার্কেট, সেই সব বাজারে আমি দেখলাম যে শ্রেণীর লোকরা যাচ্ছে, মানে মধ্যবিত্ত লোকরাই যাচ্ছে, হয়তো বিশাল উচ্চ মধ্যবিত্ত যাচ্ছে না, কিন্তু মধ্যবিত্ত যাচ্ছে। কিন্তু আপনারা যদি এই মুহূর্তে নিউ মার্কেটে যান বা গড়িয়াহাটে যান, তো সেখানে আপনারা দেখবেন যে সমাজের মানে যারা আর্থিকভাবে ভীষণ দুর্বল, মূলত সেই শ্রেণীর লোকরা যাচ্ছে এই মুহূর্তে, আজকের দিনে দাঁড়িয়ে 2024-এ। কিন্তু বেশ কয়েক বছর আগেও সমাজের এলিট শ্রেণী, ইনক্লুডিং আপনার নায়িকারা, আমি নিজে একবার মুনমুন সেনকে দেখেছিলাম গড়িয়াহাটে বাজার করছে। তো বাংলা সিনেমার অভিনেতা অভিনেত্রীরা কিন্তু গড়িয়াহাট বাজারে যেত, আজকের দিনে দাঁড়িয়ে তারা যায় না। তো একটা বাজারে যারা ক্রেতা, তাদের মানটা যদি পড়তে থাকে, তাদের ক্রয় ক্ষমতা কমতে থাকে, তাদের যে মানে সেন্স অফ টেস্ট সেটা যদি কমতে থাকে, তাহলে সেই বাজারটারও কিন্তু পতন হতে থাকে। কারণ সেই বাজার তখন সমাজের যারা নিচু শ্রেণী, যাদের আর্থিক ক্ষমতা কম, যাদের অত আর্টিস্টিক সেন্স কম, তারা তখন ক্রেতা হয়ে যায়। তখন তাদের কথা ভেবে তাদের দোকানে যে সামগ্রী রাখে সেইটার মানটাও পড়তে থাকে। তো এইটা কিন্তু আমাদেরকে মানে প্রত্যেকটা ব্যাপারে আমাদের জীবনে প্রযোজ্য। আর একটা ব্যাপার হচ্ছে তারা, বিশেষ তারা, মানে অসীম তারা আমাদের। সেটা যেমন ওই আজকে দেখলাম, আমার আগের অডিওটাতেই বললাম, একটা ইস্টবেঙ্গল ফ্যান বলছে যে স্টেডিয়ামে খাবার দিলে লোকজন তো খাবার ফেলবে, খাবার ফেললে স্টেডিয়াম নোংরা হবে। তা আমার প্রশ্ন হচ্ছে, তুমি এত টাকা দিয়ে টিকিট রাখছো, টিকিটের দাম দরকার আরও 10 টাকা রাখো, 20 টাকা রাখো, তুমি খাবার পরিষ্কারের ব্যবস্থা রাখবে না কেন? এমন তো নয় যে সবাই খাবার ফেলবে এদিক ওদিক। এবার মানুষ খাবার ফেলে কেন? আমাকে অনেকেই বলে মানে ভারতবর্ষ নোংরা, ভারতবর্ষের লোকের মানে সেন্স অফ ডিসেন্সি নেই এসে। কিন্তু আমি বলবো, আমি তখনই বলবো একজন ভারতীয়কে অসভ্য, ইতর, যখন তার চোখের সামনে একটা ময়লা ফেলার জায়গা আছে কিন্তু সে তবুও রাস্তায় ময়লাটা ফেলছে। আপনি যদি একটা মানুষকে পরিষ্কার থাকার সুযোগটা না দেন, তারপর যদি আপনি বলেন তুমি নোংরা কেন, তখন হয়তো ব্যাপারটার মধ্যে একটু শঠতা বেশি থাকে, একটু চালাকি বেশি থাকে, বা নির্বুদ্ধিতা বলতে পারি। যে অভিযোগ করছে সে একটু নির্বোধ গোছের। আর এই যে তারা, মানে একটা সমস্যা হয়েছে যে কেউ তো একটা জলের বোতল ছুঁড়ে মেরেছে, তার জন্য তুমি স্টেডিয়ামে জল নিয়ে ঢুকতে দেবে না। স্টেডিয়ামে জল নিয়ে ঢুকতে না দিলে তুমি তো আরও নতুন সমস্যা তৈরি করছো। যারা তো ধরুন ওষুধ খাওয়ার কথা, আগের দিন যেমন আমার একটা ওষুধ খাওয়ার কথা ছিল মোটামুটি 8টা নাগাদ, তো আমি মাঠে গিয়েছিলাম, যেহেতু আমাকে বাড়ি এসে ওষুধটা খেতে হয়েছিল। খেলা শেষ হয়েছিল 9টা, এই 9:30 নাগাদ শেষ হয়েছিল, তো বাড়ি এসে আমার ওষুধটা খেতে হয়েছিল। মাঠে খেতে পারিনি, কেননা জল নিয়ে ঢোকা নিষেধ। তো এরকম ধরুন আমার একটা সাধারণ ওষুধ, এরকম অনেক বয়স্ক ফ্যান আছে, আগের দিন কিন্তু অনেক বয়স্ক ফ্যানও গিয়েছিলেন। তাহলে ধরুন এটা খুব ক্রিটিক্যাল, একটা ঘুমের ওষুধ খেতে হবে, খাবে কী করে সে? তাদের কথা আপনি ভাববেন না। কে একটা জলের বোতল ছুঁড়েছে, আপনি তার সমাধান বার করুন। সমাধান তো আছে, এত তারা কিসের?
তাড়াহুড়ো করে একটা বাজে সমাধান বার করলেন আর নিজের দায়িত্ব এড়ালেন, এটাও ঠিক নয়। মানুষের সমস্যার সেটা সমাধানের জন্য এমন কিছু সমাধান আনবে না যাতে মানুষের একটা নতুন সমস্যা তৈরি হয়। মানুষের কথা ভেবে মানুষের সমস্যার সমাধান করুন। এত তারা কিসের? এই যে তারা নিয়ে বলছি, একটু আগে একটা পাড়ার ওষুধের দোকানে গিয়েছিলাম বললাম তো, তো সেখানে আমার একটা ওষুধ নেওয়া ছিল, কিন্তু তারা ছিল না। তো আমি অপেক্ষা করছিলাম, তো দেখলাম মানে একটা সময় দোকানের ভিড় একটু পাতলা হলো, তখন যে কাউন্টারে রয়েছে বললো, দাদা দাদা না, আমার থেকে বয়সে বড়, তুমি একটা ওষুধ নেবে? আমি বললাম না, আমি বললাম আমি হিসেব করে নিই, আমি সাধারণত মানে কিছু ওষুধ একটু বাড়তি নিয়ে যাই। আমি বললাম আমি হিসেব করে নেবো, এখন আপাতত একটা করে স্ট্রিপ নেব ওষুধের। তা বললো, এই দেখো না, মানে এই একটা লোক মানে রিক্সা দাঁড় করিয়ে এসে তাড়া দিচ্ছে। বলছি এত তাড়া কিসে? রিক্সা নিয়ে এসছো কেন? মানে তুমি কোন গ্রামে থাকো যে রিক্সা নিয়ে এসছো? তার কিছু বাদে যখন ভিড় আরও পাতলা হলো, তারপর একজন একটা ওষুধ দিকে এক্সপায়ারি ডেট দেখে বলছে কিছু পড়াই যাচ্ছে না, এমনভাবে লিখেছে এরম। তো আরেকজন ছিল কাস্টমার, সে বললো ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখা। আমি বললো এই ম্যাগনিফাইং গ্লাস তো কোনো সমাধান হতে পারে না। একটা ওষুধের দোকানে, একটা সাধারণ ওষুধের দোকানে যখন লোকে চশমা নিয়ে বা খালি চোখে দেখছে, সে সারাক্ষণ হাতে ম্যাগনিফাইং গ্লাস নিয়ে এক্সপায়ারি ডেট দেখবে? আমি বললাম তো আমি কারণটা জানি, কেননা এই বিষয়টা বা ফিল্ডের সাথে আমি একটু হলেও যুক্ত আছি পেশাদারি কারণে। কি হয়েছে, এটা একটা সামগ্রিক বিশ্বের সমস্যা, আরও বেশি করে প্রকট আমাদের দেশে, কারণ আমাদের দেশে আমরা মোটামুটি টুকি, মানে ইউরোপ আমেরিকা যেটা করছি সেটা আমরা টুকি। এবার ইউরোপ আমেরিকা নিজেরাই যদি ভুল করে, তাহলে আমরা তো আরও বেশি ভুলটা করব। কি হয়, আজকাল ছেলেমেয়েরা যারা কাজ করছে তারা ছোটো থেকে কম্পিউটারটা শিখে আসছে এবং কম্পিউটারেই তারা দেখে। ধরুন একটা প্যাকেজে যে কী ফন্টে লেখা হবে, তারা কম্পিউটারে ডিজাইন করছে কোথায় লেখা হবে, করে তারা কম্পিউটারে ম্যাগনিফাই করে দেখে নিচ্ছে, হ্যাঁ পরিষ্কার দেখা যাচ্ছে। তারা এইটা ম্যাক্সিমাম টেস্ট করে না যে অ্যাকচুয়ালি যখন অ্যাকচুয়াল প্রোডাক্টটা বেরোবে, ফিজিক্যাল প্রোডাক্ট, সেটা যারা ব্যবহার করবে, যেখানে ব্যবহার করবে, তারা সেটা পড়তে পারছে কিনা, বা লেজিবিলিটি, এক্ষেত্রে আমরা লেজিবিলিটি কথাটা ব্যবহার করি, ওটা লেজিবল কিনা, মানে পড়া যাচ্ছে কিনা। কিছু কিছু জিনিস এটা খুব মানে লজিক্যাল বা কমন সেন্স। ধরুন আপনি বললেন তুমি বাড়ি গিয়ে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখো, ধরুন আপনার ওষুধের যে খুদে লেখাগুলো আছে না, ওটা খালি চোখে পড়া যায় না, মানে আপনি চশমা নিয়েও পড়তে পারবেন না, ওটা ম্যাগনিফাইং গ্লাস লাগে। তো ওইটা আপনাকে ওষুধের দোকানে পড়ার দরকার নেই, আপনি বাড়ি গিয়েও ধীরে সুস্থে পড়তে পারেন। কিন্তু যে বেসিক জিনিসগুলো, ওষুধের নামটা, কবে এক্সপায়ার করছে, ওটা আপনি যখন কিনছেন বা ওষুধের দোকানদার যখন বিক্রি করছে, সেটা দেখা খুব জরুরি। বাড়ি গিয়ে ভুল দেখবেন, আবার ফেরত নিয়ে আসবেন, একটা ফালতু হ্যাপা। কিন্তু এই বুদ্ধিটা বা এই ভাবনাটা মানুষের মধ্যে নেই। আর তারা যে কথাটা বললাম যে খুব তারা, আমি এটাও বলবো যে এমন নয় যে হঠাৎ করে আমাদের সবার মধ্যে তারা চলে এসেছে, তারা কিন্তু চিরকালই ছিল। আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি যখন ছোট ছিলাম পাড়ার স্যালনে যেতাম চুল কাটতে, তখন দেখতাম অনেকে আসতো, অনেক দাদারা আসতো, দাদা কাকা এরা সব আসতো, এসে বলতো একটু তারা আছে একটু। তখন হয়তো আমাদের স্যালনে যে চুল কাটতো অশোকদা, সে বলতো একটু ওকে একটু ছেড়ে দেবো, একটু তারা আছে। হয়তো আমি বললাম হয়তো আছে, কোনো তারা আছে, সিনেমা টিনেমা দেখতে যাবে, বাচ্চা ছেলে কী করবো, বসে আছি। তারপর আস্তে আস্তে বয়স বাড়ছে, স্কুল কলেজ, আমি যখন বড় হলাম সেই একই স্যালনে বসে আছি, তখন কেউ হয়তো কারো একটা বাচ্চা নিয়ে এলো, আমার লাইন রয়েছে, সে বলছে একটু বাচ্চাটাই ছেড়ে দাও না। তো অসুবিধা হচ্ছে, বাচ্চাটাই আমি ছাড়বো কেন, মানে এত তারা কিসের? মানে আমি যখন ছোটো তখনও বড়রা তারা দিচ্ছে, আমি যখন বড় হলাম তখন ছোটরা তারা দিচ্ছি, এত তারা কিসের? চুল না কাটলে তো এমন নয় যে আপনি কোথাও যেতে পারবেন না, বা আপনার মানে রক্তক্ষরণ হয়ে আপনি মারা যাবেন চুল না কাটলে। যদি সময় থাকে তো চুল কাটতে আসবেন, লাইনে দাঁড়াবেন। যেমন মুম্বাইতে যখন গেলাম, আমি তো জানি মানে ভারতে এলে একটু হারামি হতে হয়, মানে ভারতের ম্যাক্সিমাম মানুষ একটু হারামি গোছের আছে। তা আমি যখন এয়ারপোর্টের দিকে ফিরছি, ওই সিকিউরিটিতে যখন লাগেজ দিচ্ছি, বেল্ট, আমি দাঁড়িয়ে আছি। আমি বিদেশে যখন থাকি, যে দেশেই থাকি, দাঁড়িয়ে থাকি না, ওটা দিয়ে চলে যাই, কারণ জানি সেখানে একটা সিস্টেম আছে। আমি ভারতে জানি হারামি লোকে ভর্তি,
ওখানে মাঝখান দিয়ে ঢুকিয়ে দেয়, হঠাৎ করে দিকে একটা লোক দাঁড়িয়ে নিয়ে স্যুটকেসটা একটা ঢুকিয়ে দিল। প্রথমে কিছু বলিনি, আমি আমার দাঁড়িয়ে আছি, যাচ্ছি না, নিজের বডি চেকিংয়ে যাচ্ছি না। আবার সে ঢোকাতে গেছে, মানে কী হচ্ছে, বলছে আপনি আগে যাবেন, বলে আমি আগে যাব না, আমি লাইনে আছি, তুমি আমার পেছনে এসো। বলছে আপনার আগে যেতে হলে জানবো, আমাকে তো সিকিউরিটি এখানে। আমি বললাম আমি আগে যাচ্ছি না ভাই, আমি লাইনে আছি, তুমি আমার পরে আসো, তোমার পেছনে আসো, তুমি পেছনে থাকো। তো এই ধরনের পাবলিক তো এই মানে একটু অদল বদল করে নিতে হয়। কিন্তু ওই যে বললাম এই লাইনের ব্যাপারটা, আজকে 2024 তো, ওই স্যালনে আমার আগেও ছিল, এখনও আছে। ইস্টবেঙ্গল ফ্যানরা আগেও ভুলভাল বকতো, এখনও ভুলভাল বকে, মানে সংখ্যাগরিষ্ঠর কথা শুনে আপনি চললে তো আপনি জীবনে বিপদ আছে। সে তো আপনারা দেখবেন এই যে বাংলাদেশের মাঝে ঝামেলা হলো, তখন দেখবেন মানে ওখানকার যে মিডিয়া তারা কি করতো, ওই রিক্সাওয়ালাদের গিয়ে তাদের ইন্টারভিউ নিত। এবার রিক্সাওয়ালারা তো রিক্সাওয়ালাই, আমাদের ইস্টবেঙ্গল ফ্যানদের মতন। তারা বলতো ভারতে গিয়ে ভারতকে উড়িয়ে দেবো, কলকাতায় গিয়ে গুটিয়ে দেবো, লাটিয়ে দেবো, এইসব হাবিজাবি কথাবার্তা বলতো, সেইগুলো নিয়ে দেখাতো। এমন ভাব যেন মানে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান এই ব্যাপারগুলো বলেছে, মানে রিক্সাওয়ালার কথাগুলো, মানে রিক্সাওয়ালা দুতরফেই একই রকম। তো তারা এইরকম কথাবার্তা বলতো। তো সেই জন্য বলা যে এই ফ্যানরা কে কী বললো, মানে সাধারণ ফ্যান তারা বিষ্ণুর কথা বন্দনা করলো, 90% কী বললো কিচ্ছু এসে যায় না। অনেকে বলছে যে দাদা এই এজেন্টরা খেলছে বিষ্ণুর রেট বাড়ানোর জন্য। দেখুন একজন এজেন্ট সে যদি একটা পচা বিস্কুটও নিয়ে আসে, আগেও ছিল, এখনও আছে, আগেও ছিল, তারা এসে বলতে এই বিস্কুটটা খেলে আপনার মানে শরীর মন সব আনন্দের নাচানাচি করবে, তারা বিক্রি করার চেষ্টা করবে। সেলসম্যানের কাজই তো তাই। সেলসম্যান মানে অন্তত ভারতের যারা সেলসম্যান যে কোনো প্রোডাক্টের, তারা মালটার গুণগত মান বিচার করে না। আমি নিজে কিছুদিন প্রি মার্কেটিংয়ে কাজ করেছি, সেখানে সেলসের লোকদের সঙ্গে কাজ করতে হয়েছে ভারতবর্ষে, কলকাতায়। তো দেখেছি ভারতে যারা সেলসম্যান মূলত তারা মিথ্যেবাদী হয়, মিথ্যেবাদী হয়, উঠতে বসতে মিথ্যে কথা বলে, এবং হয়তো তারা প্রাইভেট লাইফেও মিথ্যে কথাটা বলে, পার্সোনাল লাইফে। তো তাদের কাজটা হচ্ছে কোনো মতে মালটা বিক্রি করে দাও, টুপি পরিয়ে কাস্টমারকে টুপি পরিয়ে বিক্রি করে দাও, তুমি তাহলে বেশি সেলস বোনাস পাবে। তো যে ধরুন বিষ্ণুর এজেন্ট বা সেলসম্যান, সে তো তার যারাই তার ক্যান্ডিডেট থাকুক, সে বিষ্ণু হোক বা যে কেই হোক, তাকে বিক্রি করার জন্য, তার দর বাড়ানোর জন্য যা ইচ্ছা তাই করবেই। মানে দরকার হলে মিডিয়ার সাথে ঠেলবে এইসব করবে। তো আগে একটা ব্যাপার ছিল, মিডিয়ার ব্যাপারটাও বলি। আগে তো সোশ্যাল মিডিয়া ছিল না, ওই চায়ের আড্ডায়, পাড়ার চায়ের আড্ডায় আজে বাজে কথা শুরু হতো, আজে বাজে কথা শেষ হতো। এখন সেটা সোশ্যাল মিডিয়ায় চলে, সেইটা একটা ব্যাপার যেমন আছে। আরও একটা ব্যাপার হচ্ছে, আগে যে খবরের কাগজগুলো ছিল তার সংখ্যা খুব বেশি ছিল না, আর এসব ডিজিটাল মিডিয়া ইউটিউব মিডিয়া এগুলো ছিল না, কিছুই ছিল না। তখন তো ডিজিটাল যুগটাই ছিল না, ডিজিটাল পৃথিবীটাই, দুনিয়াটাই ছিল না, শুধু এই প্রিন্টেড খবরের কাগজ ছিল। তো খবরের কাগজে মোটামুটি যারা চাকরি করতো তারা ভালো পরিবার থেকে আসতো, এবং মোটামুটি তাদের একটা মাস গেলে একটা ভালো মাইনে ছিল, মানে আপেক্ষিকভাবে, মানে সমাজে যে স্যালারি যে স্ট্যান্ডার্ড ছিল সেই অনুপাতে ঠিকঠাক একটা স্যালারি পেত। কিন্তু এখনকার দিনে ওই আপেক্ষিক যে স্যালারি সেটা অনেকটা কমে গেছে তাদের জন্য, এবং সেই জন্য মানে ভালো মেধাবী বা মানে অনেস্ট ব্যক্তি খুব কম আসে এই মিডিয়া জগতে। স্পোর্টস মিডিয়ায় বিশেষ করে ধরুন ফুটবল নিয়ে যারা কাজ করছে, তো তাদের একটা পেটের তাগিদ আছে, একটা সংসার চালানোর তাগিদ আছে, যেটা আগে ততটা ছিল না। তো সেই জন্য তাদেরকে টার্গেট করা খুব সহজ, মানে এজেন্টদের পক্ষে। একটা এজেন্ট ধরুন একটা মিডিয়া লোককে বলে একটু বিষ্ণুকে নিয়ে ভালো লিখে দেবে, তো সে লিখে দেয়, তার বিনিময়ে হয়তো তাকে হয়তো কিছু একটা পাইয়ে দিল। তো আগেকার দিনে কিন্তু এইটা অতটাও ছিল না। তো আগেকার দিনে সেই জন্য ধরুন কোনো একটা খবরের কাগজে কোনো একটা প্লেয়ারকে নিয়ে লিখলো, তার একটা ক্রেডিবিলিটি ছিল। তো আমরা জানতাম যে একে নিয়ে লিখেছে মানে এ হয়তো সত্যিকারের, এর মধ্যে একটা গুণ আছে। কিন্তু এখন যদি কোনো একটা মিডিয়া কাউকে নিয়ে একটা স্পেশাল কিছু একটা আর্টিকেল লেখে, আপনি বুঝতে পারবেন না ওইটা মানে প্রমোশন আর্টিকেল নাকি ওটা একটা জেনুইন একটা স্পোর্টস আর্টিকেল। তো সকলে ভালো থাকবেন। এই যুগের সাথে সাথে অল্প বেসিক কিছু জিনিস বদলে যায়, খুব বেশি বদলায় না। আর একটা কথা বলবো, আমি যেটা দেখলাম আজকে ওই ওষুধের দোকান আলোচনার সময়, একটা কথা যখনই মানে কেউ আলোচনায় পারে না, তখন বলে দেয় আমাদের এত জনসংখ্যা। আমি বললাম ওষুধের লেভেলের সাইজ ছোটো, তার সাথে জনসংখ্যার কী সম্পর্ক?
কিন্তু দেশের জনসংখ্যা 100 হলেও এটা সমস্যা, 1000 হলেও 100,000 হলেও একই সমস্যা। মানে এমন সমস্ত সমস্যার কারণ কিন্তু জনসংখ্যা হতে পারে না। কিছু কিছু সমস্যার কারণ বা সমাধানের যে অপশান, সেখানে হয়তো একটা জনসংখ্যা হয়তো একটা ফ্যাক্টর হতে পারে। কিন্তু আপনি বেশি খেয়ে আপনার অ্যাসিডিটি হলো, বিয়ে বাড়ি থেকে এক গাদা খেলেন, আপনার অ্যাসিডিটি হয়ে গেল। কেন অ্যাসিডিটি হয়েছে? বললেন আমাদের দেশে এত জনসংখ্যা। সকলে ভালো থাকবেন।